বছরের পর বছর তিস্তায় বিলীন হচ্ছে রংপুরের শত শত গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি। স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। আমদানি শুল্ক কমানোর ঘোষণায় কুষ্টিয়ার মোকামে কমছে চালের দাম, কেজি প্রতি কমেছে ৩ টাকা পর্যন্ত। অবৈধভাবে মজুদের বিরুদ্ধে হুঁশিয়ারি। বাগেরহাটে চিংড়ি ঘেরের পাশে সবজি চাষে ঝুঁকছেন চাষিরা। ভালো ফলনের পরও দাম না পেয়ে হতাশা, সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এবং ৮ মাস বন্ধ থাকার পর হিলি স্থল বন্দর দিয়ে ফের ভারত থেকে আসছে কাঁচা মরিচ। ভিড় করছেন পাইকাররা, বাজারে এবার ঝাঁজ কমার আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমন্ডি ৩২ নম্বর ও পরে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে ফুলেল শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সর্বস্তরের মানুষ। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের মুখোশ খুলে দিতে তদন্ত কমিশন গঠনের তাগিদ দেন। ভারাক্রান্ত এই দিবসের শুরুতেই শ্রদ্ধায় স্মরণ করা হয় অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে। শোক দিবসের ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিউগলের করুণ সুর আর গার্ড অব অনারে রাষ্ট্রের পক্ষ থেকে সালাম জানানো হয় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে। শ্রদ্ধা জানানো হয় প্রধান বিচারপতি ও স্পিকারের পক্ষ থেকেও। পরে ভয়াল সেই রাতে শহীদ হওয়া পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান সরকার প্রধান। কবরে ফুল ছিটিয়ে শেখ হাসিনা ভালোবাসা জানান এক রাতেই পৃথিবী ছেড়ে যাওয়া স্বজন ও নিকটাত্মীয়ের প্রতি। সকাল ৭টায় ধানমন্ডি ও এরপর বনানীতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সীমিত পরিসরে নেতারা ফুল দেন ১৫ই আগস্টে নিহতদের স্মরণে। শ্রদ্ধা জানানোর শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ১৫ই আগস্টের নেপথ্য কুশীলবদের বিচারে তদন্ত কমিশন করতে হবে। এছাড়া মুখোশ খুলতে হবে সে সময় নীরব থাকা নেতাদেরও। যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। পরে ইতিহাসের মহানায়কের মহাপ্রয়াণে হৃদয় নিংড়ানো ভালোবাসায় শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন খুলনার সর্বস্তরের মানুষ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, সোহার, জাতীয় শোক দিবস 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে আজ সেই দিবসটি উপলক্ষে খুলনার যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা রয়েছি খুলনা প্রেস ক্লাবে এবং এই প্রেস ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে, সেই ভাস্কর্যে এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখানে এসে কিন্তু সকাল থেকে পুষ্পমাল্য অর্পণ করেছেন। তো আমরা দেখেছি খুলনা বেতারে সকাল ৮টা থেকে সেখানে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে সেখানেও কিন্তু যে কর্মসূচি জেলা এবং বিভাগীয় যে প্রশাসন রয়েছে তার উদ্যোগে সেখানে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড ইউনিট সেখানে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি আওয়ামী লীগ খুলনা মহানগর জেলা শাখা, বিভিন্ন
রাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। তো আমরা দেখেছি যে খুলনা প্রেস ক্লাবে এই দিবসটি উপলক্ষে 3 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও শোকাবহ 15 আগস্টের উপর একক 3 দিনের চিত্র প্রদর্শনী। পাশাপাশি আজকে যে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন এখানে বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী সহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা খুলনা এসেছেন এবং তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া আলোচনা সভা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে খুলনা প্রেস ক্লাব চত্বরে। সেখানে ইকবাল সুবহান চৌধুরী এবং মঞ্জুর হাসান বুলবুল সহ আরো নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং খুলনার সাংবাদিক নেতৃবৃন্দ, খুলনা সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া খুলনা প্রেস ক্লাবের আয়োজনে এই আলোচনা সভা একটু পরে অনুষ্ঠিত হবে এবং বঙ্গবন্ধুর কর্মময় জীবন এবং শোকাবহ 15 আগস্ট এ সম্পর্কিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এছাড়া দোয়া মাহফিল ও আলোচনা সভার পাশাপাশি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন যে এই আগস্টকে ঘিরে, 15 আগস্টকে ঘিরে রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো খুলনার যে 31টি ওয়ার্ড রয়েছে এবং জেলার প্রতিটি ইউনিটে তারা এই আয়োজন করেছে। বিশেষ করে দোয়া মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়েই ছিল আমার কাছে সোয়ার খুলনা থেকে 15 আগস্টের কর্মসূচি সর্বশেষ খবর। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন খুলনার সর্বস্তরের মানুষ। সবশেষ খবর জানাতে খুলনা প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। ভাঙন আর বন্যায় দিশেহারা তিস্তাপাড়ের বৃহত্তর রংপুরে 4 জেলার 10টি উপজেলার শত শত গ্রাম। সমস্যার স্থায়ী সমাধান চান ক্ষতিগ্রস্ত মানুষ। দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। শঙ্করদহ রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের এই মৌজাটি জুড়ে এখন অবশিষ্ট 4-5টি বাড়ি, বাদ বাকি সবকিছু গিলেছে তিস্তা। এই ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য আব্দুল মোন্নাফ 6 বার বসত ভিটা হারিয়ে মাথা গুজেছেন বাঁধে। 70 সাল থেকে এই পর্যন্ত আমি মনে করেন আমি নিজে মনে করেন 6 বার বাড়ি ভাঙছি। ভাঙার পর আমার যে মনে করেন ওয়ার্ডের যে আমার যে মনে করেন ভোটার, আমার জনগণ যারা আছে, তারা মনে করেন ভাঙতে ভাঙতে এখন সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে। পানি, গরু ছাগল, হাঁস মুরগি ধরি পানিতেছি, এই অবস্থায় কতদিন থাকা যায়? ভাত নাই, তহাই নেই, বাড়ি নেই, ঘর নেই। পানির জন্য তো রাস্তা এখন ঘর করছি। সর্বহারা মানুষগুলোর ঘুরে দাঁড়াবার লড়াই কখনো শেষ হয় না। শুষ্ক মৌসুমে ফসল ফলে না তপ্ত চরে, আর বর্ষায় যেটুকু ফলে ডুবে থাকে পুরোটা মৌসুম। নদী বিলীন হয়ে আছে, আমার পানি বাড়ি সংসার, আমরা আবাদ করতে পারছি না। পানিবন্দী হওয়াতে আবার ঠিক একটা মায়ের এখন তো মানুষ অসহায়। এই বহুদিন থাকি এই যে ভাঙাভাঙি করিয়ে এখন ধরি পর্যন্ত যা অবস্থা হয়েছে, এখন চলবো কোনো উপায় নাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না বলে দাবি নদী আন্দোলনের নেতার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই এই দুর্দশার হাত থেকে, বৈষম্যের হাত থেকে, ভাঙনের হাত থেকে এই অঞ্চলের মানুষের মুক্তি মিলবে। তাই আমরা দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ব্যাপক খননের মাধ্যমে পুরো নদীকে জলাধারে পরিণত করা, নদী তীরে আধুনিক কৃষি, শিল্প, বাণিজ্য সহ স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে সরকারের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। টানা বৃষ্টি আর উজানের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে সিলেটের বেশ কিছু এলাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকর এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ। সিলেটের যে বন্যা পরিস্থিতির একটু অবনতি হচ্ছে বা বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে, আমার পিছনে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখেই আপনারা বুঝতে পারছেন। কারণ হচ্ছে গিয়ে এই সড়কটি হচ্ছে গিয়ে সিলেটের সাথে গোয়াইনঘাট উপজেলার একটি সড়ক, অন্যদিকে বিছনাকান্দি যাওয়ার একমাত্র সড়ক এটি, এবং পান্তুমাই এই পর্যটন এলাকার যে সড়কটি, এই সড়কটি পানিতে আপনারা দেখতে পাচ্ছেন। এই অবস্থায় রয়েছে বিভিন্ন জায়গায়, এই জায়গায় কিছুটা কম, অন্য জায়গায় আরেকটু বেশি। সব কিছু মিলে বলা যায় সিলেট অঞ্চল এবং সুনামগঞ্জ অঞ্চলের বিভিন্ন
নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উজানে গত কয়েকদিন থেকে ভারী বর্ষণ হচ্ছে। সমস্ত রাত, গত রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সর্বোচ্চ। অন্যদিকে উজানে যে মেঘালয় এবং জন্তা খাসিয়া পাহাড় থেকেও পানি নেমে আসছে, ভারতের থেকে পানি নেমে আসছে। উজানের বৃষ্টিপাত হচ্ছে তীব্র বেগে, সেই বৃষ্টিপাতের ফলে উজান থেকে পানি নেমে এসে সিলেট অঞ্চলে যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলো পানিতে ভরে যাচ্ছে। ইতিমধ্যে সুনামগঞ্জ থেকে আমরা যে খবরটি পেয়েছি, হিমাদ্রি শেখর যে আমাদেরকে জানিয়েছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি, সে তাহিরপুর এলাকায় যে মেঘালয়ের পাহাড়, সেই মেঘালয় পাহাড় ধসে বেশ কিছু জায়গার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সেখানে তীব্র বেগে পানি নামছে ভারত থেকে এবং এর ফলে শুধুমাত্র সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চল নয়, এই অঞ্চলের আরও যেই সমস্ত শাখা প্রশাখাগুলো আছে, শাখা নদীগুলো আছে, প্রত্যেকটি শাখা নদীগুলো পানিতে ভরে যাচ্ছে। আগামী 24 ঘন্টার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে বলা হয়েছে যে নদ নদীর পানি আরও বৃদ্ধি পাবে। সে কারণে যে আরও অন্যান্য পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ বলছে যে বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত থামতে আরও 2-3 দিন লেগে যাবে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, সেই সতর্কীকরণ কেন্দ্রে যে প্রতি 3 ঘন্টা পরপর যে বার্তা আমাদেরকে দিয়ে থাকে, সেই বার্তায়ও দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় পানি বৃদ্ধির একটি আমরা তথ্য পাচ্ছি। সেক্ষেত্রে যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এবং সব কিছু মিলে হয়তো এই সময়টিতে পানি বাড়ার কথা নয়। এখন আগস্টের মাঝামাঝি সময় চলছে, যে বন্যার যে সময়টি, সেই সময়টি কিন্তু পার হয়ে গিয়েছে। এখন যে পানিগুলো বাড়ছে সেগুলো হচ্ছে কি আকস্মিক বন্যা, যেটাকে বলা হয়, আকস্মিক বন্যার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে আকস্মিক বন্যার খবর কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি বা আমরা দেখিয়ে থাকি। এখনই কিন্তু সেই অবস্থাটা চলছে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আগস্টে এবং সেপ্টেম্বর মাসে আকস্মিক বন্যা এই অঞ্চলে অনেকবারই দেখা দিয়েছে এবং এখন যেই পানি বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার একটি সম্ভাবনা করছে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়াবিদরা। মোটামুটি একবারে বলা যায় যে গতকালকেও আমরা দেখেছি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং যেই দুটি নদী সুরমা এবং কুশিয়ারা, আজকে সকালে সেই দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী যেই 24 ঘন্টা, সেই 24 ঘন্টা কিন্তু পানি নামার সম্ভাবনা খুব কম আছে। কারণ হচ্ছে কি উজানে যদি বৃষ্টিপাত না কমে, উজানে যদি ভারী বর্ষণ হয়, তখন আমরা যে সিলেট অঞ্চলে যে নদ নদীগুলো উজানের সাথে সংযুক্ত রয়েছে বা উজানের সাথে লিঙ্ক রয়েছে, সেই নদ নদীর পানি মানে বৃদ্ধি পেয়ে যায়। এই কারণেই সিলেটে ভারী বর্ষণ এবং উজানে ভারী বর্ষণ দুটো মিলে সিলেটের নদ নদীর পানি এবং নির্মাঞ্চল অনেকটাই প্লাবিত হয়ে গিয়েছে এবং এই প্লাবিত অবস্থায় যদি থাকে তাহলে হয়তো বন্যা দেখা দিবে সিলেট অঞ্চলে। সুনামগঞ্জে এখনও সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি, তবে এই পানিটি সুনামগঞ্জ হয়ে মেঘনা গিয়ে পড়বে, হয়তো সুনামগঞ্জে পানিও বৃদ্ধি পেতে পারে। মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলে যে বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং আকস্মিক বন্যার যে পূর্বাভাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড, তার সর্বশেষ খবর। সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালটিকর এলাকা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। সরকারের চাল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণায় দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালের দাম কমতে শুরু করেছে। মাত্র একদিনের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। এদিকে জেলা বাজার কর্মকর্তার হুঁশিয়ারি, কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুত করলেই ব্যবস্থা নেওয়া হবে। বাবুল হোসেনের ছবি ও SM রাশিদের তথ্য নিয়ে রিপোর্ট। হঠাৎ করেই চিকন জাতের সব চালের দাম বস্তা প্রতি কমেছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হাস্কিন ও পাইকারি চাল ব্যবসায়ী। চাল আমদানির শুল্ক হ্রাসের ঘোষণায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলো থেকে চালের ক্রয় আদেশ কমিয়ে দিয়েছেন। ফলে চালের দাম কমে গেছে বলে জানান মিল মালিকরা। মিনিকেট চাল 58 টাকা থেকে কমে 54 টাকা, বাসমতি 65 থেকে কমে 56 টাকা, স্বর্ণা 46 টাকা থেকে কমে 43 টাকা হয়েছে। ধানের দামটা আবার হলো কম হইতো, তাহলে হয়তো আমাদের চাউলের ব্যবসায়িকরা মানে কোনো রকম করে জায়গাদের হলো চালান ক্যাশটা হলো বাঁচত। যদি এই মুহূর্তে দেশে সরকার চাউল আমদানি করে তাহলে আমাদের মিলারদের 3 থেকে 400 টাকা বস্তায় কমে যাবে। চালের দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। চাউলের দাম কমায় আমাদের খরচের পরিমাণটা একটু কমায় আসছে।
এতে আরটু যদি চাউলের দামটা একটু কমতো তাহলে আমাদের জন্য সংসারটা চালানো আরও পারফেক্ট হতো। বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা বাজার কর্মকর্তা। চালের বাজার দিয়ে আমাদের মনিটরিং আছে, দেখা যাচ্ছে যে চালের বাজার নিম্নমুখী এবং কিছুটা কমছে। তারপরেও যদি বাজার আবার ঊর্ধ্বগতি হয় বা কেউ সংকট সৃষ্টি করে বাজার বাড়ানোর চেষ্টা করে, জেলা প্রশাসন সহ যারা আমরা এই বাজার নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট আছি তারা সমন্বিতভাবে আমরা বিচার করব বা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। অটো মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে জেলায় 34টি অটো রাইস মিলে 24 ঘন্টায় 17 মেট্রিক টন চাল উৎপাদন হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। চট্টগ্রামে কাল থেকে শুরু হবে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেয়া। দুদিন বন্ধ থাকার পর গতরাতে জরুরিভাবে ঢাকা থেকে 1,36,000 ডোজ টিকা চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সে সাথে পাঠানো হয়েছে আরও 1,99,000 ডোজ সিনোফার্মের টিকা। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামে করোনার ভ্যাকসিন মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল অবশেষে তা কেটে গেছে। ঢাকা থেকে শনিবার মধ্যরাতে জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয়েছে 1,36,000 ডোজ। আগামী 16 আগস্ট নগরের 11টি কেন্দ্রে এই টিকার প্রয়োগ শুরু হবে। ভ্যাকসিনবাহী বিশেষ গাড়িটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে আসতেই তোড়জোড় শুরু হয়ে যায় কর্মকর্তা কর্মচারীদের, কারণ এই টিকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের। এই টিকা দিয়ে আগামী 16 আগস্ট থেকে চট্টগ্রামে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে। হঠাৎ করে টিকার সংকট দেখা দেওয়ায় গত কয়েকদিন ধরে চট্টগ্রামে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। যে কেন্দ্রগুলোতে ভ্যাকসিনের স্বল্পতা ছিল সেই কেন্দ্রতে আমরা সিনোফার্মা এই মডার্নার দ্বিতীয় ডোজ বন্ধ রেখেছিলাম এবং আমরা আশা করছি আগামী 16 তারিখ থেকেই আগের মতোই আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবো। এদিকে নগরীতে নতুন করে নিবন্ধিতদের এখন থেকে সিনোফার্মার টিকা দেওয়া হবে, আর এজন্য আনা হয়েছে আরও 1,99,000 ডোজ টিকা। এতদিন শুধুমাত্র নগরীতে মডার্নার টিকা দেওয়া হতো আর সিনোফার্মের টিকা প্রয়োগ হতো উপজেলা পর্যায়ে। আমরা এই কিছুক্ষণ আগে মডার্নার 1,36,080 ডোজ এবং সিনোফার্মার 1,99,200 ডোজ গ্রহণ করলাম। এই ভ্যাকসিনগুলো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আশা করছি আগামী 16 আগস্ট থেকে আমরা শুরু করতে পারবো এবং এখানে মডার্নার দ্বিতীয় ডোজ হিসেবে এই ভ্যাকসিনগুলো ব্যবহৃত হবে এবং সিনোফার্মা যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রেজিস্ট্রেশন করে আছেন তাদের প্রথম ডোজ হিসেবে আমরা ব্যবহার করব। চট্টগ্রামে এখন পর্যন্ত 24 লাখের বেশি মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে 10 লাখের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে আরও 200 মেট্রিক টন তরল অক্সিজেন বঙ্গবন্ধু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। সকালে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছায়। 10টি কন্টেইনারে থাকা 200 মেট্রিক টন তরল অক্সিজেন স্টেশনে পৌঁছানোর পর শুরু হয় আনলোডিং কার্যক্রম। আনলোড করা এসব অক্সিজেন সড়কপথে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছানোর আগে থেকে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। গত 25 জুলাই পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে রেলপথে অক্সিজেন আনার প্রক্রিয়া সফল হবার পর এখন পর্যন্ত 8টি চালানে মোট 1600 মেট্রিক টন অক্সিজেন আমদানি করল বাংলাদেশ। শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে যান চলাচল সীমিত করায় চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। এতে ঘাটে যানজট বাড়ায় দুর্ভোগ বেড়েছে যাত্রী ও চালকদের। তীব্র স্রোতে বারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিতে ভারী যানবাহন পারাপার বন্ধ ও ফেরি চলাচল সীমিত করেছে ঘাট কর্তৃপক্ষ। এতে চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। ভোর থেকেই ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল 5 শতাধিক ছোট বড় যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। এদিকে দীর্ঘ সময় পারাপারের অপেক্ষায় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বর্তমানে এ রুটে 17টি ফেরি চলাচল করলেও চাপ বাড়ায় ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
অতিরিক্ত জ্যাম, এত জ্যাম যে আসলে অসহ্যকর পরিবেশ হয়ে গেছে। 6 ঘন্টা এখানে ওয়েট করছি শুধু পারার অপেক্ষায়। সারা রাইতে এখানে ছিলাম, আর এই বাথরুম টয়লেট এগুলো নাই, এই নানান সমস্যা। অনুমোদন পাওয়ায় 8 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি। এ খবরে বন্দর এলাকায় আসতে শুরু করেছেন পাইকাররা। দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক হবে বলেও আশা তাদের। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রতি বছর বিভিন্ন সময়ে দেশের বাজারে বেড়ে যায় কাঁচামরিচের দাম। এবছর কয়েক দফায় বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। এ অবস্থায় সরকার আইপি অনুমোদন দেওয়ার 8 মাস পর শনিবার থেকে শুরু হলো আমদানি। মাস পর কাঁচামরিচ বাংলাদেশে মাত্র প্রবেশ করলো। 2200 কিলোমিটার দূর থেকে এসেছে কাঁচামরিচ। কানপুর থেকে আসতেছে, প্রতি কেজি 25 টাকা 50 পয়সা আমাদেরকে সরকারকে শুল্ক দিতে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছে, মরিচটা আমরা কিনে ঢাকাতে পাঠাবো। সকলের কামাই হবে, আমরাও 10 টাকা কামাই করতে পারবো। আজকে কাঁচা মরিচ ঢুকেছে, আমি খুবই আনন্দিত। দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতেই ভারত থেকে আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারকরা। যারা ভোক্তা আছেন তাদের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আমরা এই দৃষ্টিকোণ থেকেই আমদানি করার চেষ্টা করতেছি। পণ্যটি পচনশীল হওয়ায় দ্রুত ছাড়করণে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কর্তৃপক্ষের। যাতে এটি দ্রুততার সাথে খালাস করতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে পাঠাতে পারে, এজন্য হিলি স্থলবন্দর সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। এবারও প্রতি কেজি মরিচের জন্য সরকারকে শুল্ক দিতে হচ্ছে প্রায় 26 টাকা। সময় সংবাদ, হিলি। চিংড়ি চাষের অন্যতম জেলা বাগেরহাট। জেলায় চিংড়ি ও মৎস্য চাষের পাশাপাশি ঘেরের পাশেই সবজি চাষ করেন কৃষকরা। করোনাকালে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। তবে কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানান সাপ্তাহিক হাটের ইজারাদার। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বাগেরহাটে চিংড়ি ও মৎস্যঘেরের পাশেই কৃষকেরা সবজি চাষ করেন। এবার উৎপাদনও হয়েছে ভালো। প্রতিদিন ভোরে কৃষকরা তাদের উৎপাদিত সবজি জমি থেকে তুলে ঝুড়ি ও বস্তায় করে স্থানীয় সাপ্তাহিক হাটে পাইকারদের কাছে বিক্রি করেন। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি যায় ঢাকা সহ বিভিন্ন স্থানে। তবে করোনাকালীন সময়ে সবজির দাম কমে যায়। কৃষকদের দাবি, গত বছরের তুলনায় এই মৌসুমে প্রতি কেজি সবজি 10 থেকে 15 টাকা কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। মাল কেটে নিয়ে বাজারে যায় আসলে সমাজের মন মতো দাম পাচ্ছে না। 25 টাকা কেজি বেশি, এই বছর 8 টাকা 10 টাকা 7 টাকা করে কেজি ফসল পাচ্ছি আমরা। সবজির যে দাম হয়েছে তাতে চাষি বাঁচার কোনো পথ নাই। তবে অনেক সময় ফেরি পারাপারে দেরি হওয়ায় পরিবহনেই সবজি নষ্ট হয়ে যায় বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের। ফেরিতে চলাচলের জন্য খুব সমস্যা দেয়। মাল অনেক সময় আমাকে থাকে না, নষ্ট হয়ে যায়। গাড়ি পৌঁছতে পারে না, বিদায় সবজির দাম আজকে খুব কম হয়েছে। 7 টাকা 6 টাকা মাল বেচি, আর বর্তমানে আজকে বেচতেছি 12 টাকা 13 টাকা। তবে লকডাউন শিথিল হওয়ায় দাম বাড়ছে বলে জানান সাপ্তাহিক হাটের ইজারাদার। মালের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে, আশা করি শিথিল থাকলে আরো দাম বাড়বে। সবজির দাম বাড়বে বলে আশা জেলা কৃষি বিভাগের কর্মকর্তার। উৎপাদনের পরিমাণ প্রায় 50,000 মেট্রিক টন। করোনাকালীন কৃষকরা মূল্য একটু কম পেলেও আগামীতে তারা আরো মূল্য বেশি পাবে বলে আশা করছি। জেলায় 6,225 হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। খুলনার রূপসা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাসায়নিক জেলি দেয়া 200 কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় আটক করা হয়েছে একজনকে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের পশ্চিম জোনের একটি দল। এ সময় চিংড়িতে রাসায়নিক জেলি দেওয়ার জন্য মায়ের দোয়া ট্রেডার্স মৎস্য আড়তের মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা হয় চিংড়ি নদীতে ফেলে দেয়া হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীরা, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়। সেখানে পড়াশোনা করার নানা সুযোগ সুবিধা সম্পর্কে জানাতে আগামী 27 ও 28 আগস্ট ঢাকায় দুদিনব্যাপী শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়ার সেরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বিস্তারিত মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে।
শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সহ সব ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ায় ব্যাপক উন্নতি হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য উৎসাহিত করে যাচ্ছে। উচ্চশিক্ষা নিতে 11টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহীদের তথ্যপ্রাপ্তি ও সহযোগিতায় তৃতীয়বারের মতো শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছে এনএসএস সলিউশন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কুয়ালালামপুরের বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই মেলাতে যারা অনুষ্ঠিত জয়েন করবে তারা সরাসরি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারবে। থাকতেছে আকর্ষণীয় অফার। এখানে যারা স্টুডেন্ট সরাসরি ফাইল ওপেনিং করবে, স্টুডেন্ট সরাসরি 1000 রিঙ্গিত অথবা 20,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে। সো এটা আকর্ষণীয় অফার ফর স্টুডেন্টস যারা এখানে জয়েন করবে আমাদের এই মেলাতে। এটা অনুষ্ঠিত হচ্ছে ঢাকাতে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রি থেকে যে কোনো জায়গা থেকে স্টুডেন্ট জয়েন করতে পারবে। আগামী 27 ও 28 আগস্ট ঢাকার ধানমন্ডির মমতাজ প্লাজায় দুদিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে আন্তর্জাতিক শিক্ষামেলায় অনলাইনে আলাদাভাবে কথা বলার সুযোগ সহ ফ্রি স্পট এডমিশন, 20,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ বিভিন্ন সেবার উপর থাকবে বিশেষ ছাড়। সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডার 1 বা 2 বছরের টিউশন ফি দিয়ে মালয়েশিয়ায় পুরো কোর্স শেষ করা যায় বলেও জানান তারা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। জলবায়ু পরিবর্তন যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আগামী 80 বছরের মধ্যেই 2 মেরু অঞ্চলের সব বরফ গলে যাবে, এমনই পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, বিশুদ্ধ পানির উৎস হিমবাহগুলো গলতে থাকলে অনেক মানুষ ভবিষ্যতে সুপেয় পানির সংকটে পড়বে। সারা বিশ্বের কোটি কোটি মানুষের বিশুদ্ধ পানির উৎস হিমশৈল। জীবন জীবিকা, খাবার, এমনকি বিদ্যুতের জন্য মানুষ হিমশৈলগুলোর ওপরই নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে গলছে বরফ। কি হবে যদি এই বিশাল বরফের অঞ্চলগুলো বিলুপ্ত হয়ে যায়? পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরুতে সূর্যালোক কম পৌঁছায় বলে এই 2 মেরুতে হিমশৈল অনেক বেশি। শিল্প কারখানা, জীবন জীবিকা, প্রকৃতির জলবায়ু, ঘন বসতি এলাকাগুলো তো আরও নির্ভরশীল এই হিমশৈলের উপর। শীত মৌসুমে এ অঞ্চলে বরফ জমাট বেঁধে থাকে, আর শুষ্ক মৌসুমে এই বরফ গলে পানি হয়ে যায়। সারা বছর নদীগুলোর পানি প্রবাহ যেন ঠিক থাকে তা নিশ্চিত করে পৃথিবীর শীতল অঞ্চলগুলোই। ভূপৃষ্ঠে সুপেয় পানির পরিমাণ দিন দিনই কমে যাচ্ছে। মানুষও হিমশৈলের পানির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। 2050 সাল নাগাদ পাকিস্তান, বাংলাদেশ আর ভারতের মানুষের সংখ্যা অনেক বাড়বে অর্থনীতির আকার। নদীগুলোকে ঘিরে জিডিপি প্রবৃদ্ধির আকার দাঁড়াবে $4,94,700 কোটি। বিজ্ঞানীরা বলছেন 2000 সাল থেকে 2019 সালের মধ্যে সারা বিশ্বে প্রতি বছর গড়ে 267 গিগাটন বরফ হারিয়েছে গ্লেশিয়ারগুলো। 2100 সালের মধ্যে যদি পৃথিবীর তাপমাত্রা 1.5% মধ্যে স্থির রাখা যায়, তাতেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 13 সেন্টিমিটার বাড়বে। কিন্তু কোনো কিছুই যদি নিয়ন্ত্রণে না আসে আর এভাবেই যদি পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, তাহলে 25 সেন্টিমিটার পর্যন্ত বাড়বে এই গ্রহের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বছরের পর বছর তিস্তায় বিলীন হচ্ছে রংপুরের শত শত গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি। স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। এবং আমদানি শুল্ক কমানোর ঘোষণায় কুষ্টিয়ার মোকামে কমছে চালের দাম। কেজি প্রতি কমেছে 3 টাকা পর্যন্ত। অবৈধভাবে মজুতের বিরুদ্ধে হুঁশিয়ারি। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।